স্ক্রিন দেখা যাচ্ছে সবার? স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, আগের দিনে যে স্ট্যাটাস রুল দিয়ে আমি করিয়েছিলাম, এগুলো কজন করেছিস? হুম? বল, অ্যান্সার বল। কার ক্ষেত্রে বলবি? ক্লোরিনের ক্ষেত্রে তো বলে দিয়েছিলাম অ্যান্সার, আর্সেনিক আর ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে কে কে করেছিস বল? স্যার ফ্লোরিনেরটা আমার 5.2 এসছে। স্যার কি বললেন? ক্লোরিন মাইনাস, ক্লোরিনেরটা 5.2 এসছে। আচ্ছা, আমি করে নিচ্ছি, চাপ নেই। ভুল হয়েছে প্রধানত। ক্লোরিন স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ক্লোরিনেরটা 6.03 অ্যান্সার আছে, 5.2 এসছে তো দেখছি। ক্লোরিন মাইনাস আর এমজি প্লাস একটা কে করতে পেরেছিস বল? স্যার ফ্লোরিন 5.75। ক্লোরিন মাইনাসের তো? হ্যাঁ স্যার। আর এমজি প্লাস একটা? 3.2। ক্লোরিন মাইনাসের 5.75। ঠিক আছে, দেখা যাক। আর বাকিরা? স্যার এমজি প্লাস এর 6.35। আচ্ছা দেখ, এমজি প্লাসে কি করে করবি দেখ। এমজি প্লাসে করতে গেলে আগে আমাকে জানতে হবে কি এমজি প্লাসের বাইরে ইলেকট্রন কটা আছে। তাহলে এমজি প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বল? তোরা বল, আমি লিখবো। 1s2, 2s2, 2p6, 3s1। ভেরি গুড। PS1 কেন হলো বুঝতে পারলি বাকিরা? একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার 12, তার মানে 12টা ইলেকট্রন হওয়া উচিত ছিল। 2 2 4 6 10, একে 11টা হচ্ছে। 11টা হওয়ার কারণ কি না, এই যে এমজি প্লাস আছে, এই এমজি প্লাসের মানে হচ্ছে কি যে একটা ইলেকট্রন আমার তার বাইরের কক্ষপথ থেকে বেরিয়ে গেছে, ওই জন্য প্লাস চার্জ দেখাচ্ছে। আর ক্লোরিন মাইনাসের মানে কি? ক্লোরিন মাইনাসের মানে হচ্ছে যে একটা ইলেকট্রন আমার হচ্ছে অ্যাড হয়েছে নতুন, ঠিক আছে। তো এই দুটো জিনিস হচ্ছে আমার এর মধ্যে ফারাক আছে, আর এই দুটো জিনিস ধরে তোকে কাউন্ট করতে হবে। এই জন্য আমি অঙ্কগুলো দিয়েছিলাম। তাহলে এমজি প্লাসের ক্ষেত্রে দেখা যাক কি হবে। যদি অরবিটাল গ্রুপিং করা যায়, এগুলো কিন্তু বইয়ের মধ্যে টপিক নয়, ঠিক আছে। এটা অ্যাডভান্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছিস, মেন বা অ্যাডভান্সের জন্য, তাদের ক্ষেত্রে টপিক। যদি অরবিটাল গ্রুপিং করা যায় তাহলে 1s 2 2s 2p, মোট ইলেকট্রন কটা আছে 2 নম্বর কক্ষপথে? 6টা, 6টা 2টা 8টা। বাইরের কক্ষপথে 3s এ আছে একটা। এবারে ফর্মুলা কি ছিল? যদি আমার লাস্টে ইলেকট্রন এস অরবিটালে থাকে, লাস্টে যদি আমার ইলেকট্রন এস অরবিটালে থাকে, তাহলে সিগমা সমান কত হবে, মানে তার যে স্ক্রিনিং কনস্ট্যান্টটা সেটা কত বেরোবে সেটা দেখা যাক। তাহলে স্ক্রিনিং কনস্ট্যান্ট বেরোবে সিগমা সমান, প্রথমে কত দিয়ে গুণ হয়? 0.35, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে যে এখানে জিরো মাইনাস হবে না, মানে একটা ইলেকট্রন মাইনাস হবে না, একটা ইলেকট্রন মাইনাস হবে না, কারণ একটা ইলেকট্রন অলরেডি আমি এখানে
প্লাস করে দিয়েছি, ঠিক আছে, একটা ইলেকট্রনের মানে মাইনাস আমি অলরেডি আগেই করে দিয়েছি। তো এর ক্ষেত্রে আমার কোনো ইলেকট্রন এখানে মাইনাস হবে না, ডাইরেক্ট আমাকে ধরে লিখতে হবে যে 1 ইন্টু 0.35। সবসময় মাথায় রাখবি যে বাইরের ইলেকট্রনটা এফেক্টেড হয়, যে বাইরের ইলেকট্রনটা এফেক্টেড হয় সেটা আমার অলরেডি বের করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে ওই 1 ইলেকট্রনটা নিয়ে সবসময় আমাকে ক্যালকুলেশন করতে হবে বাইরের ইলেকট্রনটা। কিন্তু যদি আমার শুধু এমজি দেওয়া থাকতো তাহলে বাইরের যে ইলেকট্রনটা সেটা আমার এফেক্টেড হতো, সেটাকে আমি বের করাতাম না তখন, ঠিক আছে। আর সেটা আমাকে বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে কি, 1 ইন্টু আগে লিখে দিই তারপরে বলছি, প্লাস 8 ইন্টু 8 আছে তার সঙ্গে গুণ কত হবে 0.85, তার সঙ্গে গুণ হবে আদার্স যা আছে তার সঙ্গে 1 গুণ হবে, তাহলে এটার কনস্ট্যান্টটা বেরোবে 0.35 8/40 এটার দিকে ক্যালকুলেশনটা ঠিক আছে, 6.80 4/40 4 ঠিক আছে। তাহলে এই ক্লাস হবে এটা গুণিত হবে। তাহলে এটা আসবে তোর হচ্ছে 6 2 8 আর 9 9.15, ঠিক আছে। তাহলে যদি আমরা এখন জেড এফেক্টিভ বের করি তাহলে জেড এফেক্টিভ সমান হচ্ছে জেড মাইনাস সিগমা, মানে অ্যাটমিক নাম্বার 12, তার থেকে আমরা স্ক্রিনিং কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিলে আমার পড়ে থাকবে কত 2.85, ঠিক আছে। বল বোঝা গেছে নাকি বলা গেছে? তাহলে এটা খেয়াল রাখতে হবে যখন আমার মাথায় প্লাস বা মাইনাস, মানে in case of cation and anion, all electron will be considered. So, normal electronic configuration. One electron will be detected, hence omitted. একটা ইলেকট্রন ডিটেক্টেড হবে তার জন্য তাকে আমরা বাদ দেব, ঠিক আছে, মাথায় থাকবে তো। আচ্ছা, আর কি কি দিছিলাম আমি, ক্লোরিন দিছিলাম, এগুলো ক্লোরিন তো করতে পারবি, আর ওগুলো বলছি না আমি, একই রকম এই ক্লোরিন বলছি তোর এটার ক্ষেত্রে করতে পারবি, তোর হচ্ছে এই ক্লোরিন আর হচ্ছে আর্সেনিকের ক্ষেত্রে এগুলো আমি আর করাচ্ছি না, ঠিক আছে। কিন্তু ধর সেম ভাবে দিল ক্লোরিন মাইনাস বা সোডিয়াম প্লাস, ঠিক আছে, তাহলে কি করবি, ধর ক্লোরিন মাইনাস একটা আমি দেখাচ্ছি, যদি তোকে দিয়ে দেয় ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস বা হচ্ছে তোর আর্সেনিক মাইনাস, ঠিক আছে। এর আবার দুটো কনসেপ্ট আছে, যেগুলো তোর হচ্ছে ওল্ড কিছু বুক আছে যার মধ্যে এই ইলেকট্রনকে ধরা হয়েছে, যেগুলো ওল্ড বুক আছে যার মধ্যে এই ইলেকট্রনটাকে কাউন্ট করা হয়েছে, আবার কিছু নিউ বুক প্রোভাইড করেছে যার মধ্যে ইলেকট্রনকে কাউন্ট করেনি, ঠিক আছে। তো তোরা এটা অ্যান্সার দেখে তোদেরকে মোটামুটি ম্যানেজ করতে হবে, এটা বুঝতে পারলি কিরকম টাইপের অ্যান্সার দেওয়া থাকে। কিছু কিছু বুকের ক্ষেত্রে দেওয়া থাকে কি বল দেখি,
যে একটা ইলেকট্রন আমার কাউন্ট করা হয়েছে, যেটা আমি করেছি এখানে, ঠিক আছে। এটা কিছু ওল্ড কনসেপ্টে দেওয়া থাকে, আর যেগুলো নিউ কনসেপ্ট এসেছে মোটামুটি কিছু কিছু বুক আপডেট করেছে, হুম, তাতে কি করা হয়েছে, অনেক জায়গায় এই ইলেকট্রনটাকে বাদ দিয়ে ধরা হয়েছে, মানে এখানে জিরো ধরা হয়েছে, বুঝতে পারলি, এখানে জিরো ধরা হয়েছে। তো এটা তোরা কিন্তু অ্যান্সার তোদের দেখতে হবে, আগে দুটোই ক্যালকুলেশন করবি, দুটো ক্যালকুলেশন করে দেখবি, দুটোর মধ্যে তো দুটো অ্যান্সার তো দেওয়া থাকবে না এমসিকিউতে। তো তোদের যে অ্যান্সারটা দেওয়া থাকবে তোকে সেটাই চুজ করতে হবে, ঠিক আছে। এখন কোশ্চেনটা কোন ইয়ে থেকে করছে সেটা একটু বোঝা মুশকিল। তো মডার্ন কনসেপ্ট অনুযায়ী কিন্তু একটা ইলেকট্রন বাদ দেওয়া হয়েছে, অমিট করা হয়েছে একটা ইলেকট্রন, মানে দুটোর ক্ষেত্রে সেম রুল, ঠিক আছে। আর যদি তুই পুরোনো কনসেপ্ট দেখিস, মানে এই কিছু বছর আগের কথা বলছি, 3-4 বছর আগে, তাহলে কিন্তু সেই 3-4 বছর আগের যে বইগুলো, তাতে কিন্তু তোর এই ইলেকট্রনটাকে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে। তো এটা নতুন নতুন কনসেপ্ট এসেছে, তাই তোদের দুটোই আমি বললাম ব্যাপারটা। আরেকটা ধর আমি দেখাচ্ছি ফ্লোরিন মাইনাস। ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে আমি কি করব, তাহলে ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কত না, জেড ইকুয়ালস টু 9, জেড ইকুয়ালস টু 9, অ্যাটমিক নাম্বার 9। তার মানে কত হবে 1s2 2s2 2p 2 4 5, ঠিক আছে। 2p5 হতো, কিন্তু এখানে একটা ইলেকট্রন বেশি অ্যাড আছে, তার মানে 2p6 করে দিচ্ছি, মাইনাস আছে বলে আমি 6 করলাম। এবারে দুটো কনসেপ্ট ধরেই আমি যদি করি, তাহলে এখানে গ্রুপিংটা কেমন হচ্ছে না 1s2 আর 2s2p8, গ্রুপিংটা তো একই থাকবে, ঠিক আছে, 2s2p8। তো এখান থেকে যদি আমরা দেখি এর গুণটা করা হয়েছে কি, সিগমা সমান বের করানো হয়েছে না 8 ইন্টু 0.35, 8 এর সঙ্গে 0.35 হয়েছে। এবারে তোরা কি করবি, এখানে তো 3 নম্বর কোনো কনসেপ্ট নেই, তাহলে কি কত গুণ করা হবে না 0.85 গুণ করা হবে, 2 ইন্টু 0.85। যদি আর ইলেকট্রন না থাকে তাহলে আর কাজ হবে না, সোজা জিনিস, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে 4.5, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন জেড এফেক্টিভ বের করা হচ্ছে, জেড মাইনাস সিগমা ধরে আমার 9 মাইনাস 4.5 সমান 4.5 বের করানো হচ্ছে। কিন্তু কিছু কিছু বই আপডেট করে লিখেছে 1s2 2s2p8, ঠিক আছে। এবারে সিগমাকে অনেকে ধরেছে 8 আছে, তো এখানে 7 দিয়ে গুণ করেছে, মডার্ন যে বুকগুলো এসছে সব 7 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে। আমি 2-3টে বই দেখেছি, তাতে সবাই সব জায়গায় 7 দিয়ে গুণ করা আছে, যেগুলো আপডেট বুক, 3-4 বছর আগের যেগুলো সেগুলোতে সব এরকম ফুল ইলেকট্রনিক কনফিগারেশন করা রয়েছে। ওই জন্য আমি দুটোই বললাম। তাহলে এখানে কত হবে, গুণটা কর, এটা করলে হবে 7 ইন্টু 0.35 2.45 প্লাস হচ্ছে তো 2 ইন্টু 0.85 4.15। আমরা এটাই করেছি, কিন্তু এটা নতুন কনসেপ্ট এসেছে, হ্যাঁ। বেশি ডিফারেন্স হবে না, কিন্তু তবুও যে ডিফারেন্সটা হবে তোদের 4.85, এটা একটা বেরোচ্ছে, এটা একটা বেরোচ্ছে, এর ক্ষেত্রেও কিন্তু সেম। তাহলে তোদেরকে এইখানে একটা আমি বলে দিই ব্যাপারটা, ক্যাটায়ন থাকুক অ্যানায়ন থাকুক বা হচ্ছে তোর এনি নর্মাল অ্যাটম, according to modern concept, one electron will omitted from its valence cell, একটা ইলেকট্রনকে বাদ দেওয়া হয়েছে ভ্যালেন্স সেল, ঠিক আছে। তো দুটো জিনিস দেওয়া আছে, তোরা এটাই করবি বেশিরভাগ। তোদের কি করতে হবে মেইনলি হচ্ছে
অ্যান্সারটা একটু চেক করতে হবে তোদেরকে। যখন এমসিকিউতে 4টা অপশন দেওয়া থাকবে তখন হয় 4.5 দেওয়া থাকবে, আর না হলে দেখবি 4.85 দেওয়া থাকবে। ঠিক আছে, তোদেরকে এটা একটু ক্রস চেক করে নিতে হবে। তোরা সবার আগে অ্যাপ্লাই করবি মডার্ন কনসেপ্টটা, তোরা সবার আগে অ্যাপ্লাই করবি মডার্ন কনসেপ্ট। এটা হচ্ছে ওল্ড, এটা ওল্ড কনসেপ্ট, আর এটা হচ্ছে মডার্ন কনসেপ্ট। ফার্স্ট তোরা অ্যাপ্লাই করবি মডার্ন কনসেপ্ট, মানে ইলেকট্রন ছেড়ে করে, ইলেকট্রন বাদ দিয়ে। যদি দেখিস উত্তর মিলছে না, ভালো করে ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশনের ভুলে আবার উত্তর না মিললে সেটা চক্র আছে। তো ক্যালকুলেশন যখন দেখছিস মিলছে না, তখন তোরা কি করবি, এই মডার্ন কনসেপ্টটা বাদ দিয়ে ওল্ড কনসেপ্ট অ্যাপ্লাই করবি। একটা ইলেকট্রন মানে যা ইলেকট্রন আছে সব ধরে করবি। ঠিক আছে, তো এটা তোদেরকে আমার বলে রাখা, কারণ দুটোই বলে দিচ্ছি দেখ, কারণ কোনটা দেওয়া থাকবে এখন সেটা তো আমি আর অন্তর্যামী নয় যে বলতে পারবো যে এই অপশনটা দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে, আমি বলতে পারবো না সেটা। ঠিক আছে, ওই জন্য তোদেরকে দুটো জিনিসই বললাম। এর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ক্রোমিয়াম 24 বা নরমাল যে ইলেকট্রনিক কনফিগারেশন তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, তাদের ক্ষেত্রে সবসময় ইলেকট্রন বাদ দিয়েই করা হয়। ঝামেলাটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের ক্ষেত্রে। যখন ক্যাটায়ন অ্যানায়ন থাকবে, ওল্ড কনসেপ্টে ইলেকট্রনটাকে কাউন্ট করা হয়েছে, কোনো ইলেকট্রন বাদ দেওয়া হয়নি, আর মডার্ন কনসেপ্টে ইলেকট্রন একটা করে বাদ দিয়েছে বাইরে। ঠিক আছে, তো ওদেরকে সবার আগে অ্যাপ্লাই করতে হবে মডার্ন কনসেপ্ট, একটা করে ইলেকট্রন বাদ দিয়ে যেমন গুণ করি সেরকম করি। ঠিক আছে, তো এইভাবে যদি আমি আর দুটো ইলেকট্রনিক কনফিগারেশন দেখিয়ে দিই, ধর কপার 2+, কপার 2+, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কত ঝ্যাট করে বল তোরা, মডার্ন কনসেপ্ট অনুযায়ী লাগা। 29 হচ্ছে অ্যাটমিক নাম্বার। ইলেকট্রনিক কনফিগারেশন বল, কি বলবি, সংখ্যা বল। Quick, বল 29 যোগ করে নিবি পরে, আগে তো ফিল আপ কর। ওই রে 1:2, 2:2, 1:2 বল, 2:2 টাকারি টাকারি, এগুলো দেরি করা চলবে না। 2p6, 3:2, তারপরে 3p6, 4:2, তারপরে বল, ঠিক বলছিস 3d10, না, কথা হয়ে যাচ্ছে। 2 দিয়ে 4, 6 10, দিয়ে 12, 6 18, দিয়ে 20, 9 3d9, হ্যাঁ, এটা কার হলো, কপারের হলো। এবারে কপার 2 এরটা বলে ফেল চেক করে, দুটো ইলেকট্রন বেরোবে, কোথা থেকে বেরোবে, স্যার কপারের নাম্বারটা কত জানো? এই তো 29। 29। হ্যাঁ, দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে এবারে, স্যার 4s থেকে। বাকিরা তখন ক্রমিক সংখ্যা এরা বল, বয়েজরা, গার্লসরা তখন থেকে অ্যান্সার দিয়েছিস বল। সুরজিৎ, স্যার আরেকবার বলুন। ইলেকট্রন কোথা থেকে বেরোবে, দুটো ইলেকট্রন আমি বের করবো কপার থেকে, কারণ কপার 2+ এর চেয়েছে, কপারের চাই না। তাহলে দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে, 4s2 থেকে স্যার। স্যার 4:2 কিন্তু থেকে। কিন্তু আমরা তো 4s টাকে আগে ফিল আপ করি, তারপরে 3d ফিল আপ করি, যেহেতু 4s এর এনার্জিটা কম। আচ্ছা আমাকে 4s1, আমাকে কে বলতে পারবি যে 4s এর এনার্জিটা কেন কম, কে বলতে পারবি 4s এর এনার্জি কেন কম? যদিও n সমান হচ্ছে 4, কিন্তু 3d এর ক্ষেত্রে n সমান হচ্ছে 3, মানে এই ইলেকট্রন, এখানে যা ইলেকট্রন আছে সব 3 নাম্বার কক্ষপথে আছে, আর এখানে যা ইলেকট্রন আছে সব 4 নাম্বার কক্ষপথে আছে, কিন্তু তবুও কেন আমার এর এনার্জিটা, এখানে যে 3d আছে তার এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে দেন 4s, কেন, কে বলবি, স্যার আপনি স্যার কি একটা বলেছিলেন ভুলে যাচ্ছি, ওই মনে কর।
স্যার n প্লাস l। কে বললি? সুরজিৎ? হ্যাঁ স্যার। Very good. বাকিরা? স্যার 3D এর n প্লাস l টা 4D এর n প্লাস l এর থেকে বেশি বলে। ভেরি গুড। দুটো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যোগফল বেটা, ঠিক আছে? কারণ তুই যখন সায়েন্সের পরীক্ষায় দেবে 11 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স বা হচ্ছে তোর ইংলিশ আছে, ঠিক আছে? তাহলে 5টা সাবজেক্টের মধ্যে তুই কেমিস্ট্রিতে পেয়ে গেলি 100, ফিজিক্সে পেলি 100-এর মধ্যে ধর 50, বায়োলজিতে 100-এর মধ্যে 30, ম্যাথে 100-এর মধ্যে 20, ঠিক আছে? তাহলে কি তোর সেটা বেটার পারফরমেন্স, নাকি তুই কেমিস্ট্রিতে পেলি 80, ফিজিক্সে 85, বাকিতে কোনোটাতে 75, কোনোটাতে 95, এইভাবে পেলি, সেটা বেটার পারফরমেন্স? কোনটা বেটার? যেটাতে সব মার্কস গুলো এভারেজ ভাবে এসে, সেটা অবশ্যই বেটার। কেমিস্ট্রিতে 100 পেয়ে বাকিগুলোতে আমি 0 পাবো, বা বাকিগুলোতে একদম বিলো 50% পাবো, সেটা বেটার নয়। তার মানে এখানে কি হচ্ছে, আমাকে দুটো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যোগফল দেখতে হবে, যেটা আমাকে হাইয়েস্ট ভ্যালু দিবে সেটাই হচ্ছে আমার বেশি এনার্জি, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে যারা যারা জানিস নি আরেকবার বলে দিচ্ছি আমি, দেখ যে এস এর হচ্ছে অ্যাজিউমিথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত না, অ্যাকর্ডিং টু সামারফিল্ড হচ্ছে এস এর ভ্যালু 1, পি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 3, এফ এর ভ্যালু 4। কিন্তু পরবর্তীকালে এটা মডিফিকেশন করা হলো, প্রথমে সামারফিল্ডটাকে কে দিয়ে ডিনোট করেছিল, তারপরে সেটাকে এল দ্বারা ডিনোট করা হলো, সেটা আমার ভ্যালু হয়ে গেল 0, 1, 2, 3, ঠিক আছে? তাহলে 4s এর ক্ষেত্রে টোটাল কোয়ান্টাম নাম্বার কত হচ্ছে 4, আর s এর জন্য 0 মানে 4। কিন্তু 3d এর ক্ষেত্রে 3 প্লাস এখানে 2 তার মানে 5। তাহলে 3d এর এনার্জিটা বেশি হচ্ছে, 4s এর এনার্জিটা কম হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমার ব্যাপার। আর একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি, ঠিক আছে? হোয়াট ইজ এক্সচেঞ্জ এনার্জি? এক্সচেঞ্জ এনার্জির কথা হচ্ছে যে যত ভালো এক্সচেঞ্জ করতে পারবে ইলেকট্রনটাকে নিজেদের ঘরের মধ্যে, তাকে আমরা বলবো তার এনার্জিটা বেশি থাকে। যেমন ডি এর ক্ষেত্রে কিভাবে আছে, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, 5টা ডি অরবিটাল আছে, 9টা আছে, তার মানে 6 7 8 9 হচ্ছে। এবারে এটা কত রকম ভাবে এক্সচেঞ্জ হতে পারে? এটা 5 রকম ভাবে এক্সচেঞ্জ হতে পারে। কিভাবে না, এই যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে, এই সিঙ্গেল ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, এই ঘরেও থাকতে পারে, এই ঘরেও থাকতে পারে, বা এই ঘরেও থাকতে পারে, বা এই ঘরেও থাকতে পারে। 5 জায়গায় থাকার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। কিন্তু এসের ক্ষেত্রে সেই রকম কোনো সম্ভাবনা নেই, তাকে এই দুটো ইলেকট্রনকে বা সিঙ্গেল ইলেকট্রনকে তাকে এই ঘরেই থাকতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটাই হচ্ছে আমার এক্সচেঞ্জ এনার্জি, যার ক্ষেত্রে যত বেশি এক্সচেঞ্জ হতে পারবে তত বেশি আমার হচ্ছে এর ক্ষেত্রে প্রবাবিলিটি থাকবে এনার্জি বেশি পাওয়ার, ঠিক আছে? এই দু রকমের কজ হয়, একটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি, আর একটা হচ্ছে তোর কি না দুটো কোয়ান্টাম নাম্বারের যোগফল, ঠিক আছে? এই এক্সচেঞ্জ এনার্জি ব্যাপারটা আমি তোকে বলিনি, কারণ এটা পিরিয়ড টেবিলে লাস্টের দিকে আছে একটা টপিক, সেখানে বলবো। ঠিক আছে, এখন আমার এটা কথা নয়, আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা আমার তাহলে হচ্ছে কি না, আমার ঢুকবে তো 3D9 এ, লাস্টে ঢুকবে কোথায় 3D9 এ। আগে 4s ফিল আপ হবে এনার্জি কম হওয়ার জন্য, তারপরে 3D9 ফিল আপ হবে, 3D ফিল আপ হবে। কিন্তু বেরোবার সময় যেটা সব থেকে বাইরের গেট, সেটা দিয়ে আগে মানুষ বেরোবে, ঠিক আছে? আগে খালি হবে। তার মানে এটা হয়ে গেল। এবারে গ্রুপিং কর, গ্রুপিং করার সময় খেয়াল রাখবি এস আর পি কে একসঙ্গে গ্রুপ করবি, আর ডি এর আলাদা গ্রুপ করবি। মানে কি, এস আর পি এর একসঙ্গে গ্রুপ করার মানে হচ্ছে এখানে তোকে 1s2 2s2p 8, তারপরে কি 3s2 সরি 3s3p
8, এস আর পি কে একসঙ্গে গ্রুপ করব, কিন্তু একই অরবিটালে থাকা সত্ত্বেও আমি 3d টাকে আলাদা গ্রুপিং করছি, কারণ এস আর পি এর ক্ষেত্রে একই ফর্মুলা হয়, আর ডি আর এফ এর ক্ষেত্রে আরেক রকমের ফর্মুলা হয়। ফর্মুলাটা একই, শুধু ওই যে 0.85 ওইটা গুণ হয় না, ঠিক আছে, শুধু 0.85টা গুণ হয় না, বাকি সব ফর্মুলা একই, কোনো চাপ নেই সে বিষয়ে, ঠিক আছে। তাহলে কি বললাম আমি, না যখন আমার হচ্ছে কপার 2+ দিল, কপার 2+ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথম ইলেকট্রনিক কনফিগারেশন বের করব। ইলেকট্রনিক কনফিগারেশন বের করানোর পর আমরা হচ্ছে দেখব যে লাস্ট অরবিটালে ইলেকট্রনটা কোথায় আছে, ডি অরবিটালে আছে নাকি এফ অরবিটালে আছে, না এস বা পি অরবিটালে আছে, ঠিক আছে। তাহলে যদি আমার ডি অরবিটালে থাকে তাহলে আমার কি করতে হবে, না ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, 0.35 এর পরে 0.85 গুণ না হয়ে আমার ডাইরেক্ট গুণ হবে কত, 1, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আরো সোজা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার বাইরে কে আছে, 3d9 আছে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমার ফর্মুলা সিগমা সমান হয়ে যাচ্ছে, যদি আমি একটা ইলেকট্রন অমিট করে দিই তাহলে 8 ইন্টু 0.35 প্লাস 8 8 16 2 18, বাকি 18টা ইলেকট্রনের জন্য 1 গুণ হবে, একটা ঝামেলা কমে গেল, ঠিক আছে। এই তোর হচ্ছে কিসের ঝামেলা কমলো, না ওই যে মাঝখানে 0.85 গুণ করা হয়েছিল তার ঝামেলাটা কমলো, মানে ক্যালকুলেশন একটু তো চাপ কমলো, ঠিক আছে। তাহলে ডি অরবিটালে ইলেকট্রন থাকলে কোনো চাপ নেই ডি অরবিটালে, ঠিক আছে। এবারে দেখ না, যখন আমার এটা ক্যালকুলেশন করা হবে তখন হয়ে যাবে কত, না 20.8। এবারে যদি আমি জেড স্টার দেখি, সরি জেড এফেক্টিভ দেখি বা জেড স্টারই দেখি, তাহলে সেটা সমান হচ্ছে জেড মাইনাস সিগমা, মানে 29 মাইনাস 20.8 ইকুয়ালস টু 8. ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। বোঝা গেছে ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে? স্যার ইলেকট্রনিক কনফিগারেশনটা আরেকবার বলে দিন। হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে কপারের ক্ষেত্রে কি, যেমন তোরা ডিপিএস শিখেছিলাম দিল্লি পাবলিক স্কুল, সেটা হচ্ছে আমার এখান থেকে কাউন্ট হয় না, এরপর থেকে হয়, এখান থেকে হবে ডিপিএস। তো যাও 1:2, 2:2, 2p6, 3:2, 3p, 4s, আগে তোরা এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় এভাবে লিখে নিবি, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, তারপরে 3d, ব্যাস। এবারে কাউন্ট করে করে বসাবো, 2 2 4, 4 6 10, 2 12, 6 18, 18 2 20, 20 আর 9 29 হয়ে গেল। এবারে আমার তো বলেছে কপারের থেকে দুটো ইলেকট্রন বের করাতে হবে, কপার 2+, তাহলে ইলেকট্রনটা বের করাবো কোথা থেকে, না ঢুকবে আমার 4s, 4s আগে ঢুকবে, 3d তে পরে ঢুকবে, কিন্তু বেরোবার সময় যেটা বাইরের গেট, বাইরের গেট কোনটা, 4 অরবিটালটা বাইরের গেট, কারণ আমরা জানি কি নিউক্লিয়াসের চারিদিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4 নম্বর কক্ষপথ হচ্ছে বাইরের গেট, তাহলে এখান থেকে আগে ইলেকট্রনটা বেরোবে, এখান থেকে বেরোবে, এখান থেকে আগে খালি হবে, তাহলে এই জায়গা থেকে ইলেকট্রনটা খালি হয়ে যাবে, খালি হয়ে গেলে কি করে থাকবে, 1s2, আছে। যখন গ্রুপিং করব তখন সব সময় হচ্ছে আমরা sp-টাকে এক জায়গায় ধরবো, আবার একই অরবিটালের sp, এই s আর এই p ধরে নিস না, ঠিক আছে, একই অরবিটালের sp মাথায় রাখবি। 39 হয়েছে। এবারে 9 নম্বর 9টা ইলেকট্রন আছে, একটা বের করে দেবো, 8টা হয়ে যাবে, বাকি যা গুণ করার 8 ইন্টু 0.35, আর বাকি 18টা ইলেকট্রনের জন্য 18 ইন্টু 1, ব্যাস। এই উত্তর আমার এখানে। বল বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে দেখ আর একটা প্রবলেম আমি করাচ্ছি, যদি তোদেরকে এইভাবে কিছু কোশ্চেন দেওয়া থাকে যে আমার লাস্টের অরবিটালে ইলেকট্রন তো ঢুকলো তোর হচ্ছে কোথা থেকে, না 4s 4p তে, ধর আমাকে এই কোশ্চেন দিল যে আর্সেনিক মাইনাস, ভালো কোশ্চেন, আর্সেনিক মাইনাস বলা হয়েছে, এই আর্সেনিক মাইনাসের ক্ষেত্রে আর্সেনিকের তোর হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে কি, না 33, ঠিক আছে, আর্সেনিকের অ্যাটমিক নাম্বার 33। এবারে বলা হয়েছে এর জেড এফেক্টিভ বা জেড স্টার বলতে পারে, বের করো
ডি ইলেকট্রনের ক্ষেত্রে মেনশন করে দিচ্ছে ডি ইলেকট্রনের ক্ষেত্রে, তখন কি করবে? তখন আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন কত? বল ছেলেরা, কেউ বল, বল রে। আমি নাম্বার লিখে দিচ্ছি, নাম্বার না জানলে চাপ ছিল, নাম্বার তো লিখে দিচ্ছি, বল। বল। So 1s2, 2s2 পর পর, আচ্ছা 2p6, 2s2 3p6, তারপরে 4s2, 4s2 3d, 10। আমি লেখার সময় এখন লিখে দিলাম যাতে আমার সাজাতে সুবিধা হয়, বুঝতে পারলি? এটা নিয়ে কোনো চাপ নেই, তোর কাউন্টিং করা নিয়ে চাপ, কোথায় লিখছিস সেটা নিয়ে চাপ নেই। হ্যাঁ, 3ডটাকে তুই আগেও লিখতে পারিস, 4sটাকে পরেও লিখতে পারিস, কিন্তু ইলেকট্রন ঢোকার সময় এটাতে আগে ঢুকবে, এটাতে পরে ঢুকবে, বুঝতে পারলি? যেমন এখানে জিঙ্কেটটা করেছিলাম, আমি যদি জিঙ্কেটটা এভাবেও লিখতাম যে 3d9 4s2, এমনকি এটাই লেখা থাকে ইলেকট্রনিক কনফিগারেশন, যখন বড় বড় পিরিয়ড টেবিল যেগুলো পাওয়া যায় সেগুলোতে যদি দেখিস এরকমই লেখা থাকে 3d9 4s2। আমার অরিজিনাল কস্টটা কি, যে বাইরেরটায় আগে ইলেকট্রন ঢুকবে তারপরে ভেতরেরটায় ঢুকবে, 4s আগে ঢুকবে তারপরে 3d9 এ ঢুকবে। ঠিক আছে, তো আমি লিখে দিলাম এইভাবে। তাহলে কটা হলো? 2 2 4 6 10, 2 12 6 18 10 28, 2 30, আর তিনটা আরেকটা ইলেকট্রন। হবে 4p3। 4p3। এবারে যদি আমরা গ্রুপিং করি তাহলে দেখতে পাচ্ছি কি 2s 2p 8, 3s 3p 8, 3d 10, 4s 4p 5। কিন্তু তোকে বলে দিয়েছে ডি ইলেকট্রনের ক্ষেত্রে বের করে, এর বাইরে কিন্তু এস আর পি তে আছে, কিন্তু তোকে মেনশন করে দিয়েছে ডি ইলেকট্রনের ক্ষেত্রে, তখন তোকে এই বাইরেরটা আর কোনো কাজ নেই, বাইরেরটা ধরাই চলবে না, কিচ্ছু কাজ নেই ওরা, ঠিক আছে, এর কিছু আর কাজ নেই, তখন তোকে ডি এর ক্ষেত্রে ধরতে হবে। তাহলে বাইরে কটা ইলেকট্রন আছে? 10টা আছে, তার মানে মডার্ন কনসেপ্ট অনুযায়ী এটাকে 9 ধরবে, 9 ইন্টু 0.35, আর এর ভিতরে যাগুলো আছে এটা আর কোনো কাজ দিবে না, এটা বাদ, এটা বাদ দিয়ে দিতে বলেছে আমাকে, কারণ এর ভিতরে এগুলো আছে, ঠিক আছে। তো প্লাস 8 8 16 2 18, 18 গুণিত 1, এটাই হচ্ছে সিগমার ভ্যালু। বাকি এবারে যা বেরোবে তোদের জেড স্টার থেকে সেটা, এই জেড থেকে সেটা মাইনাস করে দিতে হবে, ব্যাস। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস রে? yes, হ্যাঁ স্যার। এবারে তোদেরকে আরেকটা আমি ভালো জিনিস শেখাবো, সেটা হচ্ছে দেখ কত রকম জিনিসগুলো শেখানো যাবে, যত কনসেপ্ট বাড়বে তত জিনিসের আরো লজিক বাড়বে, কারণ পাবি, ঠিক আছে। দেখ, তাহলে তোদের এই কোশ্চেনটা ছিল যে 4s অরবিটালে ইলেকট্রন কেন আগে ফিল্ড আপ হয়, এটা কোশ্চেন। আমি এর 1 নম্বর অ্যান্সার দিয়েছিলাম যে সাম অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা লজিক ছিল, বাকি তোরা জানিস কি হবে, এখনই বললাম। আর একটা লজিক আমি এখন বলছি, আরেকটা এক্সচেঞ্জ এনার্জি বলেছিলাম সেটা ছাড়, এখন আরেকটা লজিক আমি বলবো। দেখ, এখন তোরা এর উত্তরটা পাবি জেড স্টার বি, তাহলে কি করতে হবে না, করতে হবে আমাকে সাপোজ পটাশিয়াম, পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 90, ঠিক আছে। তাহলে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 19, এবারে এর ক্ষেত্রে আমরা বের করব যে এটার জেড এফেক্টিভ ভ্যালু বের করব, ঠিক আছে। এটার জেড এফেক্টিভ ভ্যালু বের করব কার কার ক্ষেত্রে? আগে আমি এর ইলেকট্রনিক কনফিগারেশনটা তোরা নিজেরা করবি, এটা বল আমাকে, কে বলবি? অতনু বল, অতনু। 1s2, হুম, 2s2, 2p6,
তারপরে 3s2 3p6 কাউন্টিংটা করে নে, 2 2 4 6 10 2 আরেকটা 12 হবে 6 আরেকটা হবে 18 আরেকটা হবে 4s1। ঠিক আছে, এবারে এটা একটা ইলেকট্রনিক কনফিগারেশন। এবারে আমার কোশ্চেনটা এইভাবে আছে, যে 4s অরবিটালে ইলেকট্রনটা আসবে নাকি 3d অরবিটালে আসবে। আমরা তো জানি 4s অরবিটালে আসবে, এটা আমার অরিজিনাল, মানে এটা জানি আমরা সবাই, আর এটাই হয়। কিন্তু যদি অরবিটালটা ডি অরবিটালে ঢুকতো তাহলে কি হতো কনফিগারেশন? 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে 3d1 হতো। মানে কি দেখ, আমরা জানি যে মানুষ হচ্ছে উড়তে পারে না, ঠিক আছে। এবারে এটা প্রমাণ করার জন্য অনেক সময় উল্টা কনসেপ্ট নেওয়া হয়, যে যদি মানুষ উঠতে পারতো তাহলে কি হতো, উল্টো কনসেপ্টটা নেওয়া হয়। তো আমার ব্যাপারটা এখানে সেখানে, যে এখানে আমরা জানি যে 4s অরবিটালে ইলেকট্রনটা ফিল আপ হবে, কিন্তু আমরা কোশ্চেনটা করেছি যে 4s অরবিটালে ইলেকট্রন কেন আগে ফিল আপ হয়। তাহলে এর উত্তরটা জানতে গেলে আমাকে আগে 4s অরবিটালে ইলেকট্রন ফিল আপ করে দেখতে হবে, এই 4s অরবিটালে ইলেকট্রন না ফিল আপ করে দেখতে হবে, যে 3d তে ফিল আপ করে দেখি আমরা কি হয়। তাহলে সেটাই আমরা দেখবো, যে যদি আমরা 3d তে ফিল আপ করি তাহলে কি হবে। এটা রং কনসেপ্ট, কিন্তু আর এটা রাইট কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু আমরা রং কনসেপ্টটাকেও ধরে করব আর রাইটটাকে ধরে করব, তাহলে বুঝতে পেরে যাব কেন আমার 4s এ আগে ফিল আপ হচ্ছে, 3d তে পরে ফিল আপ হচ্ছে। এবার তোদের কাজ হচ্ছে বয়েজরা কর এর জেড এফেক্টিভ ভ্যালু মডার্ন কনসেপ্ট ধরে, আর গার্লসরা কর এর জেড এফেক্টিভ ভ্যালু কুইক কুইক। মানে তোরা গার্লসরা করবি ডি অরবিটালে ইলেকট্রন আছে ধরে করে জেড এফেক্টিভ বের করবি গ্রুপিং করে, আর বয়েজরা করবি যে এস অরবিটালে লাস্টে ইলেকট্রন আছে, তাহলে আমরা গ্রুপিং করে দেখি। তাড়াতাড়ি কর, দিয়ে আমাকে উত্তরটা বল। গ্রুপিংটা করে নিবি খাতায়, নাহলে আমি গ্রুপিংটা করেই দিচ্ছি। দেখ 1s2, আর অত করার কি আছে, এখান থেকেই দাগ দিয়ে দিচ্ছি। কর। ঠিক আছে। বল তোদের কি কোনটা হয়েছিল, এটা তো ব্লু কালারটা তো। বল অ্যান্সার বল, জেড এফেক্টিভ ভ্যালু বল, সিগমাটা বল, সিগমাটা। স্যার বুঝতে পারছি না, আরেকবার ঠিক কর বল। কথাটা কেটে যাচ্ছে। 18.3। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা করেছিস তো তুই, পরে সেটটা বললাম তো না নাকি, স্যার। এদিকেরটা বললাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটিন পয়েন্ট স্যার জেড এফেক্টিভ বেরিয়েছে 0.65। 0.65। হ্যাঁ স্যার সেকেন্ড এটা। কোন কনসেপ্ট ধরে করেছিস, ইলেকট্রনটা বাদ দিয়ে করেছিস না ইলেকট্রন ধরে করেছিস? স্যার ধরে করেছি। আচ্ছা, ইলেকট্রনটা বাদ দিয়ে কর, মডার্ন কনসেপ্টটা কর, করে কি বেরোবে, ইলেকট্রনটা বাদ দিয়ে কর। ইলেকট্রন বান আসছে। বল বল, ইলেকট্রন বাদ দিয়ে কত হয়েছে, লাস্ট অরবিটাল থেকে ইলেকট্রনটা বাদ দিয়ে কর, মানে জেড
18 হবে নাকি? সেকেন্ডেরটা তো 3 হয়ে যাবে। তোরা মেয়েরা যা করেছিস একটা মেসেজ কর বা বল। শোনা যাচ্ছে না আমি কথা, বলছি কেটে যাচ্ছে। সেকেন্ডেরটা কি 3 হয়ে যাবে জেড সিগমা? 3 না, 3 হবে না, ক্যালকুলেশন ঠিক কর। সেকেন্ডের মানে ফার্স্টেরটা তো, তো এই ব্লু কালার তো। যেটা ভুলটা সেটা আমি বলছি, যেটা তুমি ভুল বললে ওটা জেড মাইনাস 18 3 হবে তো। জেড মাইনাস 18 3 কি করে হবে? 19 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা 19 আমি দেখিনি 19। আচ্ছা সরি সরি, ওটা 1 হবে 1 হবে। তাহলে আর ফার্স্টেরটা 2.2 বেরিয়েছে। ঠিক আছে, ভেরি গুড। 2.2 মানে এটা কত বেরিয়েছে? সিগমাটা কত বেরিয়েছে বল? ওটা বেরিয়েছে 16.8। ভেরি গুড। দেখতে পাচ্ছিস এখানে যে এর জেড এফেক্টিভ ভ্যালুটা বেশি, আর এর ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে করেছি? এটা 4s এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে 3d এর ক্ষেত্রে। তাহলে 4s এর ক্ষেত্রে জেড এফেক্টিভ ভ্যালুটা বেশি, 3d এর ক্ষেত্রে জেড এফেক্টিভ ভ্যালুটা কম। ঠিক আছে, তাহলে যার ক্ষেত্রে জেড এফেক্টিভ ভ্যালুটা বেশি তার ক্ষেত্রে ইলেকট্রনটা আগে ঢুকবে। কেন? জেড এফেক্টিভ মানে কি? জেড এফেক্টিভ মানে কি? কে বলবি? প্রিয়া বল, জেড এফেক্টিভ মানে কি বল। বল রে। কনস্ট্যান্টটা মাইনাস করে যেটা আরে সেটা তো আমি দেখতে পাচ্ছি, সেটা তো মানে লিখলাম আমি সেই জিনিসটা, কিন্তু আমাকে বোঝা জেড এফেক্টিভ মানে কি। তো তুই বোঝাচ্ছিস আমার, তুই টিচার আমি স্টুডেন্ট, বল জেড এফেক্টিভ মানে কি? এই কনসেপ্ট গুলো মাথার মধ্যে ভালো করে বুঝতে হবে, বুঝতে পারলি? কারণ ইনঅর্গানিকটা হচ্ছে পুরোপুরি কনসেপ্টের উপরে বেস করে, এটা ইনঅর্গানিক পার্ট তো। ইনঅর্গানিক পুরোপুরি কনসেপ্টের উপরে বেস করে। যদি তোর কনসেপ্ট ক্লিয়ার থাকে তুই যে কোনো প্রবলেম সলভ করতে পারবি, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে কোনো প্রবলেম সলভ করতে পারবি না। বল আমাকে জেড এফেক্টিভ মানে কি বল, বোঝা আমাকে। আমি মানে যেমন তুই একটা স্টুডেন্টকে ধর বোঝাচ্ছিস, সেরকম আমাকে বলবি যে জেড এফেক্টিভ মানে এটা। স্যার, বাকি কেউ পারবি? হ্যান্ড রেজ কর। মানামি, অর্ণবী, বল বল। প্রোটনের হ্যাঁ বল। প্রোটনের মানে ওই অ্যাটমের যে এফেক্টিভ চার্জটা ওই ইলেকট্রন এফেক্টিভ চার্জ কেন এফেক্টিভ? কেন এফেক্টিভ? সুরজিৎ, হ্যাঁ স্যার। কেন এফেক্টিভ মানে হ্যাঁ বল। কোশ্চেনটা আরেকবার রিপিট করুন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কোশ্চেনটা বলছি যে জেড এফেক্টিভ যে কথাটা আসছে, জেড এফেক্টিভ কথার মানে কি? মানে আমি তোকে মুখস্থ করে কিছু যে বলতে বলছি যে আমাকে ডেফিনেশন বলো, আমি সেরকম ডেফিনেশন কোনোদিন চাচ্ছি না। যতদিন নিজে শিখতে পারবি, বা যতদিন হচ্ছে যখন কাউকে শেখানোর জন্য শিখবি, তখন জানবি আমি কনসেপ্ট আমার ক্লিয়ার আছে। ঠিক আছে, তো আমাকে শেখাবি, আমাকে বল যে জেড এফেক্টিভ মানে কি।
আমি মুখস্থ করে ডেফিনেশন চাইছি না, নিজের মতো করে যেমন ইচ্ছা ভাষায় আমাকে যেমন বোঝাতে পারে সেরকম বোঝা যায়। জেড ইফেক্টিভ মানে স্যার এইটা, জেড মাইনাস সিগমা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু জেড ইফেক্টিভ জিনিসটা কি? আচ্ছা স্যার, বল। নেগেটিভ চার্জের জন্য কি কিছু আছে? নেগেটিভ চার্জ বলতে ইলেকট্রনের নেগেটিভ চার্জ, যেটা ওই উচ্চ কক্ষে ইলেকট্রনকে মানে নিউক্লিয়ার চার্জের কাছে ওই কিছু রকম। কাছাকাছি গেছিস, কাছাকাছি গেছিস। আচ্ছা স্যার। বাকিরা বল, মানামি বল। Sir, shielding effect of negative charge. শিল্ডিং ইফেক্ট, যতগুলো টার্ম বলছিস আমাকে মানে বোঝা। শিল্ডিং ইফেক্ট মানে বল, আগের দিন বলেছি আমি। শিল্ড মানে কি? ব্যারিয়ার। বাধাটা কে? বাধা হচ্ছে এস পি ডি এফ, এই অরবিটাল গুলোর কাছে আরেকটা অরবিটাল বাধা। ঠিক আছে, ধর কি বলবো, মানে ধর ডি অরবিটালের আগে কি কি অরবিটাল আছে? এস আছে আর পি আছে। ঠিক আছে, তাহলে একটা নিউক্লিয়াসের কাছে একটা ইলেকট্রন যতটা প্রয়োজনীয়, একটা ডি অরবিটালের ইলেকট্রন যতটা প্রয়োজনীয়, মাঝখানে এস আর পি অরবিটাল থাকার জন্য ওই ডি অরবিটালের ইলেকট্রনের প্রয়োজনটাকে অনুভব করতে দিচ্ছে না এস আর পি অরবিটাল। তার মানে ডি অরবিটালের কাছে এস আর পি অরবিটাল অ্যাজ এ শিল্ড বা অ্যাজ এ ব্যারিয়ার কাজ করে। ঠিক আছে, যার জন্য ওই এফেক্টটাকে বলা হচ্ছে শিল্ডিং এফেক্ট। ঠিক আছে, ওই এফেক্টটাকে বলা হচ্ছে শিল্ডিং এফেক্ট। কারণ আসল ব্যাপারটা কি দেখ, আসল ব্যাপারটা হচ্ছে ধর মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, তার বাইরে মানে থিঙ্ক কর জিনিসটা, ভাব যে হচ্ছে এই জিনিসটা আমার বাস্তব মানে দেখতে পাচ্ছি চোখের সামনে, যে মাঝখানে আমার একটা নিউক্লিয়াস আছে আর বাইরে চারটা অরবিটাল আছে। কটা অরবিটাল আছে? চারটা। প্রথমে এস আছে, তারপরে পি আছে, তারপরে ডি আছে, তারপরে এফ আছে। এখন মাঝখানে এস পি ডি এই অরবিটাল গুলো থাকার জন্য এফ অরবিটালের ইলেকট্রনের যে আকর্ষণটা নিউক্লিয়াসের সঙ্গে অনুভব করা উচিত, সেই অ্যাট্রাকশনটা সে ফিল করতে পারছে না ডিউ টু এসপিডি প্রেজেন্ট অ্যাজ এ ব্যারিয়ার অর অ্যাজ এ শিল্ড। ঠিক আছে, এসপিডি অ্যাজ এ বাধা থাকার জন্য এফ অরবিটালের ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি যে অ্যাট্রাকশনটা ফিল করতো, সেই অ্যাট্রাকশনটা সে ফিল করতে পারছে না। তাহলে এখন আমার প্রশ্ন আসছে, কতটা অ্যাট্রাকশন ফিল করছে? না, যতটা অ্যাট্রাকশন আমার ফিল করছিল জেড, জেড হচ্ছে আমার অ্যাট্রাকশন মানে ইলেকট্রনিক নাম্বার, তার থেকে যে বাধাটা আসছে তার জন্য যে কনস্ট্যান্টটা সেটা বাদ দিয়ে দেবো। তার মানে জেড এফেক্টিভ কথার মানে হচ্ছে যে বাধা থাকা সত্ত্বেও আমি কতটা অ্যাট্রাকশন ফিল করছি নিউক্লিয়াসের প্রতি। বোঝা গেছে ব্যাপারটা? মাঝখানে ব্যারিয়ার থাকা সত্ত্বেও আমি নিউক্লিয়াসের প্রতি কতটা অ্যাট্রাকশন ফিল করছি, সেটাই হচ্ছে আমার জেড এফেক্টিভ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3D থেকে 4s বেশি অ্যাট্রাকশন ফিল করছে নিউক্লিয়াসের প্রতি। তাহলে ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 4s এ ঢুকবে নাকি 3D তে ঢুকবে? বল। স্যার 3D তে? ভগবান, 4s এতক্ষণ ধরে, তাহলে তোরা 3D তে বলছিস কেন? এতক্ষণ বোঝানোর পরে 3D? মাথাগুলা গেছে মনে হয় স্যার জিনিসটা। আরেকবার বলে দিন না। আচ্ছা, আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখ, একটা নিউক্লিয়াসের মধ্যে চার্জ কত থাকে? না, জেড পরিমাণ চার্জ থাকে। ঠিক আছে, কারণ জেড হচ্ছে তার কাউন্টিং নাম্বার, প্রোটনের কাউন্টিং নাম্বার। ঠিক আছে, তাহলে প্রোটনের কাউন্টিং নাম্বার মানে জেড পরিমাণ আমার চার্জ আছে। এখন ওই জেড পরিমাণ চার্জটা পুরোপুরি কি একটা
বাইরের অরবিটালে অবস্থিত ইলেকট্রন প্রেজেন্ট আছে এমন ইলেকট্রন ফিল করতে পারছে। ধরে নে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এর চার্জ আছে আমার জেড, এর মাঝখানে এরকম এস ই ডি করে অনেক অরবিটাল আছে, আর এর বাইরে যে ইলেকট্রনটা আছে সে এর সঙ্গে অ্যাট্রাকশন ফিল করছে। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন, ধরে নে এর মাঝখানে কোনো অরবিটালই নেই, ডাইরেক্ট একদম 4 নম্বর অরবিটাল, তাহলে কোন অ্যাট্রাকশনটা বেটার ফিল করবে? এই অ্যাট্রাকশনটা বেটার ফিল করবে নাকি এই অ্যাট্রাকশন? কোন অ্যাট্রাকশনটা বেটার ফিল করবে? সেকেন্ডটা। সেকেন্ডটা অবশ্যই, কারণ এখানে কোনো ব্যারিয়ার নেই, বাধা নেই। ঠিক আছে, মাঝখানে যদি কেউ বাধা না হয়ে দাঁড়ায় তাহলে তো অ্যাট্রাকশন বেটার ফিল হবে। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, মাঝখানে বাধা থাকার জন্য অ্যাট্রাকশনটা বেটার ফিল হচ্ছে না। এবার এই বাধার পরিমাণটা কত সেটা হচ্ছে আমার সিগমা। ঠিক আছে, আর এর কাছে কতটা অ্যাট্রাকশন দিচ্ছে, জেড পরিমাণ অ্যাট্রাকশন দিচ্ছে, কিন্তু এর কাছে পৌঁছাচ্ছে কত? আমি আগের দিন তো বলেছিলাম যে সরকার থেকে টাকা ফান্ড করেছে জেড পরিমাণ, মাঝখানে এমপি এমএলএ আর বিধায়ক যা আছে সবাই মিলে সিগমা পরিমাণ টাকা পকেটে ঢোকালো। তাহলে পাবলিকের কাছে কত পরিমাণ টাকা পৌঁছাচ্ছে না, জেড মাইনাস সিগমা, সেটাই হচ্ছে জেড এফেক্টিভ বা জেড স্টার। কিন্তু এর ক্ষেত্রে কোন রকম বাধা নেই, ডাইরেক্ট সরকার টু পাবলিক আসছে, তার জন্য এর কাছে জেড আইলে এর কাছেও জেড থাকবে। কিন্তু এখানে মাঝখানে বাধা চলে আসছে সিগমা, বাধা থাকার জন্য জেড মাইনাস সিগমা মানে জেড স্টার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যে কতটা একটা ইলেকট্রন এফেক্টেড হয়েছে বাই এ নিউক্লিয়াস উইথ এ ব্যারিয়ার, একটা ব্যারিয়ারের সাথে সে কতটা এফেক্টেড হয়েছে একটা নিউক্লিয়াসের প্রতি, বা অ্যাডিক্টেড হয়েছে একটা নিউক্লিয়াসের প্রতি। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার জেড স্টার। এখন জেড স্টারের পরিমাণটা যার বেশি থাকবে তার কাছে নিশ্চয়ই ইলেকট্রন ঢুকবে, সোজা কথা তো। কেন ইলেকট্রন ঢুকবে তার কাছে? হ্যাঁ, এটাই মুছে দিই। তার কাছে কেন ইলেকট্রন ঢুকবে না, এখানে দেখ যে যদি আমার এর কাছে জেড এফেক্টিভটা বেশি হয় তাহলে ইলেকট্রনটা কোথায় এসে থাকবে? এখানেই থাকবে। কিন্তু এখানে জেড এফেক্টিভ একবারে কম, মানে নিউক্লিয়াস এখানে এর জায়গায় কি হচ্ছে, নিউক্লিয়াসটা বাইরের ইলেকট্রনের প্রতি একটু বেশি মনোযোগ দিচ্ছে। কিন্তু এই কেসটাতে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনের প্রতি বেশি মনোযোগ দিতে পারছে না, ওর জন্য তার প্রতি তার অ্যাট্রাকশনটা কম, কিন্তু এর থেকে এর প্রতি এর অ্যাট্রাকশনটা বেশি। এর কারণে ইলেকট্রনটা এখানেই থাকবার চেষ্টা করবে, কারণ পজিটিভ চার্জের অ্যাট্রাকশন যেখানে বেশি হবে নেগেটিভ চার্জটা সেখানেই প্রেজেন্ট থাকবে, বা ইলেকট্রনটা সেখানেই ঢোকার চেষ্টা করবে। বল, এবারে বোঝা গেছে ব্যাপারটা না এখনো কেউ বুঝতে পারছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা বাকিরা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এইগুলা গেল আমার হচ্ছে যা ছিল স্ল্যাটার রুলের ঝামেলা, শেষ হলো। ঠিক আছে, স্ল্যাটার রুলের ঝামেলার পরে লাস্টে আরেকটা ক্যালকুলেশনের ঝামেলা আমি শেখাবো, এটা এখন শেখাবো না, তাহলে আজকে মাথা খারাপ হয়ে যাবে। কি করাবো দাঁড়া, দেখতে হবে। রেডিয়াস ক্যালকুলেশন গুলো করিয়েছিলাম না? হ্যাঁ, রেডিয়াস হয়েছিল স্ল্যাটার রুল। এবারে যেটা ছিল যে ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা কি, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমরা রেডিয়াস দেখছিলাম, আচ্ছা রেডিয়াসটা সে আগের ইয়েটাই ছিল। দেখো রেডিয়াস দেখছিলাম আমরা যে কি কি রেডিয়াস পড়েছিলাম না, আয়নিক রেডিয়াস, ভ্যান ডার ওয়াল রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস, এগুলো ছিল। আজকের টপিক হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা, এবারে ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা কি না, যখন কোনো
এলিমেন্ট বা মৌল, যখন কোনো এলিমেন্ট বা মৌল সলিড অবস্থায় থাকে, সলিড স্টেটে থাকে বা কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে, তখন দুটা মৌলের মধ্যে যে নিকটতম দুটা যে পরমাণু আছে তাদের নিউক্লিয়াসের অর্ধেক দূরত্বটাকেই বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। জিনিসটা আঁকছি, দেখ বুঝে যাবি। তাহলে এখানে কি বলবো না, মৌল মানে কি প্রথম দিনই বলেছিলাম, এটা মৌল ধরে নি, ঠিক আছে। নাইট্রোজেন সলিড বলেছি, তার মানে যে কোনো একটা ধরে নিতে পারিস, আর এখানে আয়োডিন ধরে নিতে পারিস, আর এখানে রয়েছে কি এখানে আরেকটা রয়েছে, এটা একটা মৌল, ঠিক আছে। এখন এই মৌলটার মধ্যে এই রেডিয়াসটাকে বলা হচ্ছে কি কোভ্যালেন্ট রেডিয়াস, আর এই বন্ডিংটাকে কি বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট মানে কি বাই শেয়ারিং ইলেকট্রন। কোভ্যালেন্ট বন্ডিং মানে কি, এগুলো পড়েছিস ছোটবেলায়, এগুলো আর আমাকে নিশ্চয়ই ডিফাইন করতে হবে না। কোভ্যালেন্ট বন্ডিং মানে কি, বিজনেসের মতো, আমিও কিছু শেয়ার করব, তুমিও কিছু শেয়ার করবে, দিয়ে যে প্রফিটটা হবে সেই প্রফিট থেকে বোথ সমানভাবে পাবো, ঠিক আছে। যে প্রফিটটা হবে সেই প্রফিট থেকে বোথ সমানভাবে পাবো। তাহলে কি দাঁড়াচ্ছে আমার জিনিসটা না, ধর কার্বনও কিছু ইলেকট্রন শেয়ার করছে, আর ধর এখানে অক্সিজেনও কিছু ইলেকট্রন শেয়ার করছে, যে দাঁড়াচ্ছে এই চারটা ইলেকট্রনের ভাগিদার কার্বনও আবার অক্সিজেন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং বাই শেয়ারিং ইলেকট্রন। কোভ্যালেন্ট কথার মানে হচ্ছে কি বাই শেয়ারিং ইলেকট্রন। আর আয়নিক বন্ডিং মানে কি, আয়নিক বন্ডিং মানে হচ্ছে না দান করা, ভিক্ষা দেওয়া ধরে নে, ঠিক আছে। তাহলে ডোনেট or accept of electron, ঠিক আছে। ইলেকট্রনের ডোনেটিং অর অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, এই দুটো। তাহলে এখানে যে দুটো বন্ডিং হচ্ছে এটা কোভ্যালেন্ট বন্ডিং। এখন ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা কি না, বলা হয়েছে এই দুটো, এটাকে কোভ্যালেন্ট বন্ডিং, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো দুটো কাছাকাছি যে, এটা অণু পুরাটা বা মৌল, এটা এলিমেন্ট, আর এলিমেন্টের মধ্যে এগুলো হচ্ছে এক একটা অ্যাটম বা পরমাণু, ঠিক আছে। তাহলে এই পরমাণুটা বা এই অ্যাটমটা দুটো সব থেকে কাছাকাছি অ্যাটমের মধ্যে যে ডিসটেন্স, দুটো সব থেকে কাছাকাছি অ্যাটমের মধ্যে যে ডিসটেন্স, ঠিক আছে। এবারে এই ডিসটেন্সটার অর্ধেক ডিসটেন্সকে আমরা বলছি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এই ডিসটেন্সটার অর্ধেক ডিসটেন্সকে আমরা বলছি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে কি লিখবো আলটিমেট আমি, না সলিড অবস্থায় কাছাকাছি অবস্থিত দুটি অ্যাটমের যে দূরত্ব বা ডিসটেন্স, তার হাফকে ভ্যান ডার ওয়াল রেডিয়াস বলে। রেডিয়াস মানেই হাফ অফ ডায়ামিটার, তার হাফকে একসঙ্গে লিখবি ভ্যান ডার ওয়াল রেডিয়াস, এইটুকু জিনিস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পয়েন্ট টু রিমেম্বার, ভ্যান ডার ওয়াল রেডিয়াস তখনই পসিবল হবে যখন দুটো এলিমেন্ট নন বন্ডেড থাকবে। কেন
বন্ডিং হলে ভ্যান ডার ওয়াল রেডিয়াস থাকবে না, কোভ্যালেন্ট রেডিয়াস হয়ে যেতে পারে, আয়নিক হয়ে যেতে পারে, কিন্তু ভ্যান ডার ওয়াল হবে না। তাহলে ভ্যান ডার ওয়াল তখনই পসিবল, এখানে পয়েন্টস টু রিমেম্বার, ঠিক আছে, যে অলওয়েজ বি নন বন্ডেড। অলওয়েজ বি নন বন্ডেড, ঠিক আছে, এটা মনে রাখবেন যে এরা সবসময় নন বন্ডেড থাকে, ঠিক আছে, মনে থাকবে। এরা বন্ডিং করবে না, কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকার সময় এদের মধ্যে যে দূরত্ব তাদের অর্ধেকটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ঠিক আছে। আর সব থেকে বড় হয় ভ্যান ডার ওয়াল রেডিয়াস, এই জন্য স্বাভাবিক জিনিস, তো এরা জয়েন্ট কি হচ্ছে না, তাও রেডিয়াস বানিয়ে ফেলছে। হ্যাঁ, তাহলে একটা অর্ডার যদি আমি লিখি, সব থেকে বড় হয় কে, যা পড়াচ্ছি এগুলো সব কিন্তু কোনোদিন না কোনোদিন হলেও এগুলো তোদেরকে প্রিন্ট করে বের করাতে হবে, মোবাইলে সারা জীবন থাকবে না। নোটস প্রথম থেকে সব গুছিয়ে রাখবি বা খাতায় নিজে লিখে রাখবি, ঠিক আছে, পরীক্ষার সময় এগুলো দেখে যাবি, তাহলে কাজ হয়ে যাবে। মেটালিক রেডিয়াস এর থেকে বড় হয় কোভ্যালেন্ট রেডিয়াস। হয়েছে, ব্যাস। আয়নিক রেডিয়াস তো সব থেকে সোজা, আর এগুলো বলতে লাভ নেই এখন, দেখ একটু হালকা দেখিয়েছি ছবি এঁকে। আয়নিকে কি হয়, একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে, যেটা ক্যাটায়ন তার সাইজটা বড় হয়, অ্যানায়নের সাইজটা ছোট হয়। তাহলে এদের মধ্যে যে দূরত্বটা, তার হাফ ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কি না আয়নিক রেডিয়াস, মানে হাফ ডিস্টেন্স নয়, এই টোটালটাকে বলা হচ্ছে আয়নিক রেডিয়াস, এর দূরত্বটাকে বলা হচ্ছে। আর এটা মনে রাখবি যে ক্যাটায়নটা সবসময় সাইজে, অ্যানায়নটা সবসময় সাইজে বড় হয়, ক্যাটায়ন সবসময় সাইজে ছোট হয়। কি বললাম না, একটা বেটার আয়নিক কম্পাউন্ড তখনই ফর্ম হবে যখন ক্যাটায়নটা স্মলার ইন সাইজ হবে বা ছোট হবে, আর অ্যানায়নটা বড় হবে। এটা আমি আরো পড়াবো কেমিক্যাল বন্ডিং এর পরের চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং এ আরো আছে, চাপ নেই, ঠিক আছে। ক্যাটায়ন ছোট হবে সাইজে, অ্যানায়ন বড় হবে, তখনই কিন্তু কম্পাউন্ড একটা ভালো ফর্ম করবে। এটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। এরপরে আছে কি, মনে রাখা উচিত তোদের, আয়নিক রেডিয়াস মাপা হয় এক্স রে ক্রিস্টালোগ্রাফি দ্বারা, ঠিক আছে। যে কোনো সলিডের আয়নিক কম্পাউন্ড ম্যাক্সিমাম কেন সবসময় সলিড হয়, ঠিক আছে। আয়নিক কম্পাউন্ড সলিড হয়, নুনটা কি সলিড, NaCl, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরাইড KCl সলিড, ম্যাক্সিমাম টাইম সলিড হয়। তো এদের মাপা হয় ক্রিস্টালোগ্রাফি যন্ত্রের দ্বারা, এই মানে এক্স রে ক্রিস্টালোগ্রাফি মেথডের দ্বারা।
ক্যালকুলেশন কিভাবে করা হয় আয়নিক রেডিয়াস? ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন আর অ্যানায়ন মাইনাস নয়, মানে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে ডিস্টেন্সটা, এটা ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা ইকুয়ালস টু রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস ক্যাটায়ন রেডিয়াস অফ অ্যানায়ন প্লাস রেডিয়াস অফ অ্যানায়ন। এটা তো নরমাল জিনিস, আমি তাই তো বললাম যে আয়নিক রেডিয়াস মানে হচ্ছে কোনটা, এই ডিস্টেন্সটা। এবারে এই ডিস্টেন্সটা সমান আমরা কি দেখতে পাচ্ছি, যে ছোটটার রেডিয়াস প্লাস বড়টার রেডিয়াস। তাহলে ওটাই লিখলাম আমি ভাষায়, যে ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ইজ ইকুয়ালস টু রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস রেডিয়াস অফ অ্যানায়ন। আবার আমরা এটা জানি যে রেডিয়াস যত বাড়তে থাকে, এখান থেকে ক্যালকুলেশন আসে কিন্তু, হ্যাঁ, রেডিয়াস যত বাড়তে থাকে তত কি হয়, তত জেড এফেক্টিভের, না, জেড এফেক্টিভের মানটা কমতে থাকে, তাই তো? জেড এফেক্টিভ যদি ভালো করে বুঝেছিস তাহলে এটাও বুঝতে পারবি, না বুঝলে কেউ হ্যাঁ বলবি না, যে হ্যাঁ স্যার বুঝে গেছি। আর যেখানটায় আমার বোঝাবার দরকার হবে বা যে জিনিসটা তোদের বেসিক নলেজ রাখার দরকার হবে না, সেখানটা আমি বলে দেবো যে এই জায়গাটা বেশি বোঝার দরকার নেই, এখন মাথায় ঢুকবে না, যতটুকু দরকার ততটুকু বুঝে। কিন্তু যে এই যে জিনিসগুলো শেখাচ্ছি এগুলো না বুঝে হ্যাঁ হ্যাঁ করবি না, যে স্যার বুঝতে পেরে গেছি, এ হয়ে গেছে সেই হয়ে গেছে, বকবি না। না বুঝলে বলবি পরিষ্কার যে বুঝতে পারিনি, সবাই নতুন শিখছিস। রেডিয়াস বাড়লে জেড এফেক্টিভ কমবে, কারণ নিউক্লিয়াসের বাইরে যদি রেডিয়াসটা আমি বাড়াই তাহলে কি হবে না, এর বাইরের ইলেকট্রনের প্রতি এর চার্জের পরিমাণটা দুর্বল হতে থাকবে, তাই তো? বাইরের যে ইলেকট্রনটা থাকবে তার প্রতি এর চার্জের পরিমাণ দুর্বল হতে থাকবে, মানে জেড ইফেক্টিভের ভ্যালুটা কম হতে থাকবে, হবে কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখ, চার্জে বসে এরপরে দেখ, এই দুটো ইকুয়েশনকে বা এই দুটো ভ্যালুকে যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আর ক্যাটায়ন সমান জেড এফেক্টিভ অফ ক্যাটায়ন। তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশন আসবো, রেডিয়াস অফ ক্যাটায়ন প্রপোর্শনাল টু 1 বাই জেড এফেক্টিভ অফ ক্যাটায়ন, আবার radius of anion proportional to 1 by z effective of anion। লিখতে পারি, আরে ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে মেনশন করে দিলাম, আর কিছু করব না, লেখার কিছু নেই। তাহলে আরেকবার আমি লিখছি এই কথাটা, যে রেডিয়াস অফ ক্যাটায়ন proportional to 1 by z effective of cation, আরেকটা হচ্ছে রেডিয়াস অফ অ্যানায়ন proportional to 1 by z effective of anion। ঠিক আছে, যখন দুটোকে কম্বাইন করবো আমি দুটোকে ডিভাইড করে দিচ্ছি, যে আর অফ সি প্লাস বাই আর অফ এ মাইনাস সমান, তাহলে উল্টো দিকে আছে, তার মানে জেড এফেক্টিভটা উপরে উঠে যাবে আর এটা নিচে চলে আসবে, তার মানে জেড এফেক্টিভ অফ ক্যাটায়ন প্লাস, কারণটা নিচেই আছে নিচেই থাকবে, আর এটা উপরে থাকবে, ইনভার্সলি সূত্র, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাস, কাম খতম হয়ে গেল। এরপরে এইখানে ম্যাথটা আছে তার জন্য আমি তোকে শেখাচ্ছি এটা, ঠিক আছে? এবারে কি করব, বোথ সাইডে আমি 1 যোগ করব,
প্রসেসটা মনে রাখতে হবে, এই প্রসেসে ম্যাথটা সলভ হবে। আমি শুধু প্রসেসটাকে থিওরিটিক্যালি দেখাচ্ছি। তো অঙ্ক দিলে ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশনটাই, বুঝতে পারলি? এটা একটা অঙ্কের ক্যালকুলেশন, আর কিছু না। এবারে সেই টাইপের অঙ্কগুলো আসলে এইভাবেই করতে হবে, আর উত্তর মিলাতে পারবে না। অ্যানায়ন মাইনাস, জাস্ট লসাগু এলসিএম করছি, লসাগু করছি আর লিখছি। আবার এটা সমান কি লিখতে পারি, এই যে ডিস্টেন্স অফ cation anion by radius of anion equals to dash of derivative of a minus এটি হচ্ছে আমার ফর্মুলা। আমি আরেকবার লিখে দিচ্ছি ফর্মুলাটা। এটা মাইনাস ফাইনাস সাইন নয়, এটা ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ডিসটেন্সটা ডি অফ লিখেছি, হ্যাঁ, বাই রেডিয়াস অফ অ্যান আয়ন ইকুয়ালস টু জেড এফেক্টিভ অফ অ্যানায়ন প্লাস জেড এফেক্টিভ অফ ক্যাটায়ন ডিভাইডেড বাই জেড এফেক্টিভ অফ ক্যাটায়ন প্লাস, এটা হচ্ছে ফর্মুলা। এখন তোদেরকে ফর্মুলা দেখাবার আমার কোনো প্রয়োজন নেই, এখন শুধু এই দুটো জিনিস দেখে আমাকে একটা প্রবলেম সলভ করে দেবে, এই দুটো জিনিসের উপরে বেস করে, মানে এই ফর্মুলা থেকে ধরে করতে হবে। আমি একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা সলভ করতে। ইন্টার আয়নিক, হ্যাঁ, আচ্ছা এই মেথডটার নাম হচ্ছে পাউলিং মেথড, পাউলির মেথড এটা, ঠিক আছে? মেথডটার নাম হচ্ছে
ডায়াগোনাল রিলেশনশিপ। যাকে বাংলায় বলে কর্ম সম্পর্ক। ডায়াগোনাল রিলেশনশিপটা কি না, দেখ কিছু কিছু এলিমেন্টদের ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক সেম দেখা যায়। যেমন লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, এর ডায়াগোনাল বরাবর রয়েছে ম্যাগনেসিয়াম যার অ্যাটমিক নাম্বার 12, এদের ক্যারেক্টারিস্টিক সমান দেখা যায়। বেরিলিয়ামের ডায়াগোনাল বরাবর রয়েছে অ্যালুমিনিয়াম, আবার বোরনের ডায়াগোনাল বরাবর রয়েছে সিলিকন। তো এদের যে ক্যারেক্টারিস্টিক গুলো এগুলো সেম দেখা যায়, ঠিক আছে। তাহলে যেটা মেন আমাদের কোশ্চেন আসে যে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক লিখতে বলে, লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক লিখতে বলে, ঠিক আছে। আর বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুটো আসে বেশি, লিথিয়াম অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, এই লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম। তো এদের মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক আমরা দেখবো। তাহলে এটা কোশ্চেন আসে তোর পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট বোর্ডের পরীক্ষার জন্য। প্রপার্টিজ অফ লিথিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আর লিথিয়ামের মধ্যে কি কি সিমিলারিটি দেখা যায়। পয়েন্ট ওয়ান কি, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম both directly react with nitrogen, নাইট্রোজেনের সঙ্গে এরা দুজনেই ডাইরেক্টলি রিঅ্যাক্ট করে, দিয়ে ফরমেশন করে লিথিয়াম নাইট্রাইট আর ম্যাগনেসিয়াম নাইট্রাইট। কেন এখানে লিথিয়ামে কেন 3 হলো, এনটা সিঙ্গেল রয়ে গেল, এখানে Mg3N2 কেন লিখলাম? দুটো তো একই কম্পাউন্ড, মানে নামটা তো একই প্রায়। হুম? কেন লিখলাম এটা আমি? Li3N লিখলাম আর এখানে লিখলাম Mg3N2 কেন? লিথিয়ামের একটা ভ্যালেন্স ইলেকট্রন। ভেরি গুড। লিথিয়ামের একটা ভ্যালেন্স ইলেকট্রন আর ম্যাগনেসিয়ামের দুটো ভ্যালেন্স ইলেকট্রন, ভেরি গুড, ঠিক আছে। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক। লিথিয়াম এন্ড ম্যাগনেসিয়াম বোথ, এরা দুজনেই কি হয়? হার্ড মেটাল, শক্ত ধাতু। আর এবং এদের গ্রুপে থাকা বাকি মেটাল গুলো সব, দেখ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি বাংলা ইংরেজি মিশিয়ে লিখছি, তোরা পরীক্ষায় এগুলো একটু ম্যানেজ করিস, ঠিক আছে।
বড় হয়েছিস যথেষ্ট, নিশ্চয়ই এগুলো হার্ড মেটাল লিখলে হবে। এবারে এটা একটা ম্যানেজ করতে পারবি তো, ঠিক আছে? শক্ত ধাতু লিখতে পারবি তো, হ্যাঁ? বা হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে আছিস তারা বাকিটা লিখতে পারবি তো, ঠিক আছে? জিনিসটা বোঝা নিয়ে কথা, বুঝলে যে কোনো জিনিসই লেখা যাবে, ভাষায় প্রকাশ করা যাবে। আর যদি জিনিসটা না বুঝে থাকিস তাহলে মুখস্থ করে চালালে তোকে বাংলা ইংলিশ মিশিয়ে তুই লিখতে পারবি না, ঠিক আছে? ওই জন্য বুঝ জিনিসটা। আচ্ছা, লিথিয়াম হাইড্রোক্সাইড and magnesium hydroxide, এরা both weak bases, দুর্বল ক্ষার, ঠিক আছে? উইক বেস। এটা যারা বাংলায় পড়ছিস তারা উইক বেসই বলবে, ঠিক আছে? উইক বেস, স্ট্রং বেস, উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। 4 নম্বর, এদের গলনাঙ্ক বা যেটাকে বলা হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কাকে বলে? 18 পয়েন্ট কাকে বলে বল রে? স্যার যে পয়েন্টে এদের স্টেটটা চেঞ্জ হয়ে যায়, কোথা থেকে কোথা? সলিড থেকে লিকুইড। ঠিক আছে, বয়লিং পয়েন্ট কাকে বলে? লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ হলে। ঠিক আছে, জলের বয়লিং পয়েন্ট কত? 100°C। তাহলে আমরা কি করবো? জল 100°C লিকুইডে থাকে না ভেপারে? টেন ক্লাসে পড়ে এসেছিস ইংলিশ মিডিয়াম। কোন বই ফলো করছিস? কি বাজে নবোদয়? আরে কে বলছিস? শ্রেয়া বলছিস না কে বলছিস তুই? হ্যাঁ স্যার। বল কোন বই ফলো করছিস? স্যার দিনেশ। জিনিস তো ভালো দেওয়া থাকবে, ভালো দেওয়া। বল 100°তে, বাকিরা বল, যে বলতে পারবি বল। 100°তে জল কোন স্টেটে থাকে? লিকুইড অর ভেপার? আর 0°তে আইস অর লিকুইড? কোন স্টেটে থাকে? আইস অর ওয়াটার? লিকুইড অর সলিড? কোন স্টেটে থাকে? স্যার 100°তে ভেপার। 100°তে ভেপার মানে জলটা 100°তে মানে জলটা ফুটে মানে ভাপে পরিণত হয়, মানে ভেপারে। স্যার বল 100°তে জল লিকুইডও থাকে আবার ভেপারেও থাকে, আর 0°তে জল আইসেও থাকতে পারে আর লিকুইডেও থাকতে পারে। ভেরি গুড। কিন্তু কেন? তাহলে কখন লিকুইডে থাকবে বা কখন আইসে থাকবে বা কখন ভেপারে থাকবে কখন লিকুইডে থাকবে? সিম্পল টপিক, ক্লিন কাপ, দ্যাট এন্ড ইট। (0°C) জল দুটো স্টেটেই থাকতে পারে, আইস অ্যান্ড ওয়াটার। Either a certain temperature or heat will not supply. হিট মানে কি বলবো? অনেকটা হিট দিলে একটা টেম্পারেচার চেঞ্জ হয়, অনেকটা পরিমাণ হিট দিলে 1°C টেম্পারেচার চেঞ্জ হয়। তাহলে আইস থেকে ওয়াটার এদের টেম্পারেচারটা সেম,
0°C। বাট হিটের পরিমাণটা যখনই আলাদা হয়ে যাবে তখনই ওয়াটার থেকে আইসে ফর্ম হবে, আইস থেকে ওয়াটারে ফর্মেশন হবে। বুঝতে পারলে? তার মানে এখানে হিটটা হচ্ছে আমার মনে হচ্ছে অ্যাকুরেট মানটা মনে নেই, তবে 82 কিলো ক্যালোরি সামথিং ছিল। ঠিক আছে, অ্যাকুরেট মানটা ভ্যালুটা মনে নেই, সার্চ করে নিবি যে আইসের ল্যাটেন্ট হিট 0°C ল্যাটেন্ট হিটটা কত টু ফর্ম আইস। তাহলে এই পরিমাণ হিটটা দিলে আমার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, কারণ টেম্পারেচার চেঞ্জ করতে গেলে আরো হিট লাগবে। ঠিক আছে, তাহলে 82 কিলো ক্যালোরি বা ক্যালোরি কিছু একটা ইউনিট ছিল দেখবি। ঠিক আছে, তো ডিজিটটা মনে হচ্ছে এটাই, কনসেপ্টটা শিখ। আমার ডিজিটটা অ্যাকুরেট মনে নেই, দেখে নিচ্ছি না হলো না। যাও এটা আগে দেখে নে যে 82 ক্যালোরি বা কিলো ক্যালোরি ছিল। তো এত পরিমাণ হিট যদি আমি আইসের উপরে দিই তাহলে আইসটা কিন্তু 0°C থাকবে, বাট সেটা লিকুইডে কনভার্ট হয়ে যাবে, মানে ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। আর যদি এই পরিমাণ হিটটা এখান থেকে বের করে নিই, এটা 0°তেই থাকবে কিন্তু সেটা আইসে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? দেখেন এটা 10 ক্লাসে ছিল। 10 ক্লাসে তোর হচ্ছে জিনিসে আমার মনে নেই, কিন্তু আমি স্ট্যান্ড পড়িয়েছি বাচ্চাদেরকে, তো ওদের ছিল। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে তোর যে 0°C বোথ আইস অ্যান্ড লিকুইড স্টেটে থাকতে পারে একটা সাবস্টেন্স। ঠিক আছে, আইদার এ সার্টেন অ্যামাউন্ট অফ হিট উইল ট্রান্সফার or it withdraws from the substance। ঠিক আছে, যতক্ষণ না হচ্ছে তোর একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট ওখান থেকে ওখানে দেওয়া হচ্ছে বা হচ্ছে ওখান থেকে উইথড্র করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সেটা সেম স্টেটে থাকবে। কেন সেম স্টেটে থাকবে? কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ হিট লাগে টু চেঞ্জ 1°C টেম্পারেচার। ঠিক আছে, and 82 kilocalorie heat is not sufficient to change the temperature 0°C to 1°C or 0°C to -1°C। এই 82 কিলোক্যালোরি তাপটা সাফিসিয়েন্ট নয় এই 0°C থেকে 1°C চেঞ্জ করা বা -1 এ চেঞ্জ করা, তাই এটা 0°C থাকে। বাট দিস হিট ইজ সাফিসিয়েন্ট টু চেঞ্জ ইটস স্টেট ফ্রম আইস টু লিকুইড অর লিকুইড টু আইস। এই জন্য এটা 0° থেকেই দুটো স্টেটে চেঞ্জ করতে পারে। সেম কেস ঘটে কোথায়? বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট ইজ নাথিং বাট it is the equilibrium state। equilibrium মানে equilibrium 11 এ আছে পড়বি। equilibrium মানে একটা স্টেট যেখানে লিকুইড থেকে ভেপারেও যেতে পারে আবার ভেপার থেকে লিকুইডও আসতে পারে। তো বয়লিং পয়েন্ট হচ্ছে সেই স্টেট যেখানে লিকুইডটা ভেপারে যায় আবার ভেপারটা আবার লিকুইডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, যতক্ষণ না একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট ওকে এক্সট্রা দেওয়া হচ্ছে যার ফলে সেই লিকুইডটা ভেপারে পরিণত হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? সেম কনসেপ্ট, কিন্তু ওইটার মানটা বেশি, এখানের ভ্যালুটা অনেক বেশি। কত একটা ছিল আমার খেয়াল নেই, একদমই খেয়াল নেই, 100 সামথিং না 200 সামথিং এরকমটা ছিল। ঠিক আছে, তো ভ্যালুগুলো দেখবি, গুগল সার্চ করবি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে কেন 100°C both as vapor and liquid nature দেখায় ওয়াটার। যে কোনো জিনিসের লেটেন্ট হিট ওইটাই, যে বাইরে থেকে যে টেম্পারেচারটা সাপ্লাই করলে একটা স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট যে হিটটা সাপ্লাই করবে। ঠিক আছে, এরপরে দেখ তাহলে এটার মেল্টিং পয়েন্ট কিন্তু হাই, গলনাঙ্কটা হাই। আর কি আছে? মেটালিক বন্ড, আয়নীয় মানে ধাতব বন্ধন, যেটা মেটাল টু মেটাল যে বন্ড করে, মেটালিক বন্ড ইন লিথিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। এই লিথিয়াম ম্যাগনেসিয়াম ওদের ক্ষেত্রে যে মেটালিক বন্ডটা সেটা স্ট্রং হয় কম্পেয়ার টু আদার্স, অন্যান্যদের থেকে স্ট্রং হয়। থার্মাল স্টেবিলিটি এদের লেস হয়, তাপীয়
স্থায়িত্ব বাংলায় বলে মানে কি? মানে হচ্ছে তাপীয় স্থায়িত্ব মানে কি, এদেরকে যদি বসিয়ে দেওয়া হয় একটা গরম তাওয়ার উপরে কতক্ষণ থাকতে পারবে ঠিক, সেটাই হচ্ছে তাপীয় স্থায়িত্ব। মানে তাপ দিবে কিন্তু ভাঙবে না, কতক্ষণ থাকতে পারবে সেটাই। এদের স্থায়িত্বটা কম। এরা কি হয়, এদেরকে হিট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা CO2 গ্যাস রিলিজ করে দেয়, আর লিথিয়াম অক্সাইড করে থাকে। সেম ভাবে MgCO3 Li2O, হ্যাঁ, MgCO3 কি করে, CO2 গ্যাস রিলিজ করে দেয় আর ম্যাগনেসিয়াম অক্সাইড করে দেয়। তাপীয় স্থায়িত্বটা খুবই কম, মানে তাপ দিলে এটা টিকতে পারে না চট করে, বাকি আদার্সদের তুলনায়। ঠিক আছে, তো এদের এইসব প্রপার্টি গুলো দেখা যাচ্ছে যে একই রকম, বইয়ে আরো প্রপার্টি পাবি, দেখবি। ঠিক আছে, আচ্ছা, আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে। তাহলে বেরিলিয়াম ভার্সাস অ্যালুমিনিয়াম কি কি প্রপার্টি দেখা যায়? এক নম্বর, আমি ইম্পর্টেন্ট গুলো বলছি, বাকি তো তোরা পেয়ে যাবে। এরা বোথ are not provided any flame, বা এটাকে লিখতে পারিস or they do not respond in flame test. Second point, both are insoluble. Insoluble মানে যেটা মানে অদ্রাব্য, সোজা ভাষায় insoluble মানে অদ্রাব্য, মানে যেটা গুলে না, জলের সঙ্গে গুলে না, সেটাকে ইনসলিবল বলে। সলিবল মানে যেটা গুলে যায়, যেমন চিনি, আর কাদা হচ্ছে গুলে না, হ্যাঁ? তো সেটা ইনসলিবল। বোথ আর ইনসলিবল, অদ্রাব্য, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার কেমন গন্ধ হয়? পাঞ্জেন্ট স্মেল। পাঞ্জেন্ট মানে তার মূল্য মনে রাখুন। অ্যামোনিয়ার গন্ধ কেমন? ঝাঁঝালো গন্ধ। অ্যামোনিয়ার বোতল যদি ল্যাবরেটরিতে খুলে দেওয়া হয়, তাহলে গোটা ল্যাব বন্ধ থাকে। হিউম্যান বডিতে তো থাকে অ্যামোনিয়া, ইউরিনের সঙ্গে বেরোয়, তাই তো? তাহলে এখানে কি না, দেয়ার ইজ নো টেন্ডেন্সি, আরেকটা, ফর পারঅক্সাইড or সুপারঅক্সাইড, ফর পারঅক্সাইড। পারঅক্সাইড মানে কি? পারঅক্সাইড মানে হচ্ছে মাঝখানে দুটো ও ও বন্ড থাকবে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড এইভাবে লেখা হয় H2O2। ইউজ করা হতো আগে চুলে কালার করার জন্য, হেয়ার কালারের হিসাবে ইউজ করা হতো, কিন্তু তাতে চুল পড়ে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আগেকার দিনে এটা ইউজ করা হতো। এটা হচ্ছে কালো বোতলে থাকে, লাইটের রিয়াকশন করে কালো বোতলে থাকে, ঠান্ডা জায়গা, ফ্রিজের মধ্যে রাখতে হবে। আপনার এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে কালো বোতলে। ঠিক আছে, কেন?
কারণ এটা লাইটের প্রেজেন্সে রিঅ্যাকশন করে যায়, এভাবে ভেঙে যায়। ডট এটাকে রেডিকেল বলে, ওর পরে দরকার নেই। দেখো মনে রাখ যে লাইট প্রেজেন্সে এটা ভেঙে যায়, ওভারলোড হয়ে যায়। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এরা ব্রিজ হ্যালাইড ফরমেশন। ব্রিজ হ্যালাইড, হ্যালাইড মানে জানিস গ্রুপ 17 এর এলিমেন্ট গুলোকে হ্যালাইড বলা হয়। ব্রিজ মানে জানিস এটা ব্রিজ, ঠিক আছে? তো এরা হ্যালাইডের সঙ্গে ব্রিজিং ফরমেশন করে। কেমন? বেরিলিয়াম ক্লোরাইড Cl2, এটা কি করে? আর একটা ক্লোরিনের সঙ্গে বা আর একটা বেরিলিয়াম ক্লোরাইডের সঙ্গে এইভাবে বন্ড করে, ক্লোরিন ইলেকট্রন দিচ্ছি, ঠিক আছে? এভাবে বন্ড করে। সেম কেস দেখায় অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা একটু আলাদা হয়, এটা ডাইমার বলা হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, AlCl, এটা কি করে? ক্লোরিন হচ্ছে এই অ্যালুমিনিয়ামকে দান করে এই বন্ড ফর্মেশন, বুঝতে পারলি? কিভাবে AlCl3 দুটো ডাইমার ফর্মেশন করে, এটাকে ডাইমার বলে। ডাইমার মানে, মোনোমার মানে কি? মোনোমার মানে একটা সিঙ্গেল ইউনিট, ডাইমার মানে সেই ইউনিটটা যখন দুবার জোড়ানো হচ্ছে। ধর এটাকে বলা হচ্ছে মোনোমার, আর এটাকে বলা হচ্ছে ডাইমার। আর যখন অনেকগুলো একসঙ্গে থাকবে এভাবে, তখন এটাকে বলা হচ্ছে পলিমার, ঠিক আছে? সেম ভাবে এটা মোনোমার, এটা ডাইমার, এটা পলিমার, অনেকগুলো থাকতে পারে। মোনোমার, ডাইমার, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? সরি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস এখানে আছে, এক সেকেন্ড দাঁড়াও। আর যে প্রপার্টি গুলো আছে, যে পিরিয়ড বরাবর গেলে বাড়বে না কমবে, সেগুলো আমি একটা সিম্পল লাইনে বুঝে দিচ্ছি, ঠিক আছে? কারণ এগুলো তোরা অ্যাপ্লিকেশন পার্ট আরো আছে, তোরা আরো পড়বি। একটু ওয়েট কর, আমি একটা ছবি তুলে একটু ওখানে সাজিয়ে দিই। তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে এটা বাড়বে না কমবে? ভ্যালেন্স এন্ড পোটেনশিয়াল। তার মানে যত ইলেকট্রন বাড়ছে তত নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ছে পিরিয়ড ওয়াইজ, ঠিক আছে? তাহলে যত আকর্ষণ বাড়ছে তত ইলেকট্রনটা বের করাতে বেশি পরিমাণে এনার্জি লাগবে বা বেশি কষ্ট হবে বাইরে থেকে একটা ইলেকট্রন বের করা থেকে। তাই এর পোটেনশিয়াল বা এনার্জিটা হচ্ছে বেড়ে যাবে, বেশি এনার্জি দিতে হবে। কিন্তু নিচের ক্ষেত্রে সেটা কি হবে? কমে যাবে, বুঝতে পারলি? ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে ইলেকট্রন গেইন করার জন্য যে এনার্জিটা লাগে, যে এনার্জিটা রিলিজ হয়। অ্যাফিনিটি মানে গেইন করা। ইলেকট্রন অ্যাফিনিটি মানে এটা লেখা যাবে না, Cl থেকে Cl মাইনাস করছি, যে পরিমাণ এনার্জিটা এখানে লাগছে সেটা ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন অ্যাড করাতে কোথায় আমার সুবিধা হবে? কোথায় সুবিধা হবে ইলেকট্রন অ্যাড করাতে গেলে? না নিচের দিকে অসুবিধা হবে ইলেকট্রন অ্যাড করাতে? বরং সামনের দিকে সুবিধা হবে, কারণ এখানে আকর্ষণ ক্ষমতাটা কাজ করছে, ঝ্যাট করে অ্যাড হয়ে যাবে। কিন্তু নিচে কোনো আকর্ষণ ক্ষমতা নাই, তাই ইলেকট্রনের সাথে আর যে ইলেকট্রন গুলো আছে সেগুলো ঝগড়াতে পারবে, রিপালশন দেখাবে। মানে কি বলতে চাইছি, ইলেকট্রন অ্যাফিনিটি ব্যাপারটা কি বলতে চাইছি? যত নিচের দিকে আসছি আমি, তত এদের সাইজটা বড়,
যত নিচের দিকে আসছি তত হচ্ছে সাইজটা বাড়ছে। সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে এর বাইরে ইলেকট্রনের সংখ্যা আছে, ভালোই আছে, ঠিক আছে। তো সাইজটা যখন বেড়ে যাচ্ছে, একটা ইলেকট্রনকে যখন আরেকটা ইলেকট্রনকে আমি যখন অ্যাড করাতে চাইছি, এই নিউক্লিয়াসের সঙ্গে এই ইলেকট্রন অনেক দূরে থাকার জন্য এর ভিতরে অনেক কক্ষপথ আছে এরকম, ঠিক আছে। তারপরে সব থেকে বাইরেরটা আমি বলছি। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি হওয়ার জন্য এদের প্রতি এদের আকর্ষণ অতটা বেশি থাকে না। আকর্ষণ থাকে না বলে মানে সরকারের কন্ট্রোল হচ্ছে পাবলিকের কাছ থেকে যখন হেঁটে যাবে, তখন কি হবে, পাবলিকের সঙ্গে পাবলিক মারপিট হবে। তাহলে এই ইলেকট্রন নেগেটিভ চার্জ আর এখানের ইলেকট্রন নেগেটিভ চার্জ এদের মধ্যে ঠোকাঠুকি লাগবে, মানে বিকর্ষণ হবে, রিপালশন হবে, ঠিক আছে। এদের মধ্যে রিপালশন হবে, তার জন্য ইলেকট্রন অ্যাড করতে চাইবে না সব করে। কিন্তু যখন পিরিয়ড বরাবর যাচ্ছি তখন একই কক্ষপথে ইলেকট্রন যোগ হচ্ছে, ঠিক আছে। তার মানে সরকার আছে, তার সঙ্গে যখন আমি ইলেকট্রন অ্যাড করতে চাইছি তখন এর আকর্ষণের ফলে, ঠিক আছে, কি হয়ে যাবে না হচ্ছে এই আকর্ষণের ফলে একে সহজে অ্যাড করানো যাবে, কিন্তু এর ক্ষেত্রে সেটা পসিবল নয়, ঠিক আছে। এই হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি। নেক্সট, ইলেকট্রোনেগেটিভিটি। নেগেটিভিটি মানে কি, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। যত ডান দিকে যাব তত হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আর যত নিচের দিকে আসবে তত কমবে। স্ক্রিনিং এফেক্ট পড়িয়েছি। মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে ধাতব চরিত্র। ধাতব চরিত্র, ধাতব চরিত্র মানে কি, একটা মেটালকে কখন, একটা মেটাল মানে কি, তার ইলেকট্রন সবসময় ছেড়ে দেবে। মেটালের কাজ কি, ইলেকট্রন ইলেকট্রন কি রে, মেটালের কাজ কি, ছেড়ে দেওয়া। মেটাল সবসময় প্লাস চার্জে থাকে, যেমন সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এগুলো সব মেটাল। সিজিয়াম প্লাস। তারপরে অত দূর যাওয়ার দরকার কি, আমার ম্যাগনেসিয়ামকে দেখ, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়ামকে দেখ, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তো মেটাল সবসময় ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ইলেকট্রন কে ভালো ছাড়তে পারবে, যত নিচের দিকে আসবে তত ভালো ছাড়তে পারবে। তাই মেটালিক ক্যারেক্টারটা নিচের দিকে ইনক্রিজ করে, দেখতে পাচ্ছিস, মেটালিক ক্যারেক্টার নিচের দিকে ইনক্রিজ করছে। আচ্ছা, আর কি না, যখন সাইড বরাবর যাবো তত মেটালিক ক্যারেক্টার আমার ডিক্রিজ করছে। সেম ভাবে অক্সিডাইজিং নেচার, রিডিউসিং নেচার, ইলেকট্রোপজিটিভিটি, আয়নিক ক্যারেক্টার, এগুলো সবগুলোই বোঝার মতো আছে। থার্মাল স্টেবিলিটি, ঠিক আছে। তো তোরা আগে এগুলো দেখ, চেষ্টা কর, যেটা বুঝতে পারবি না আমি সেটা বলে দেবো, সবগুলো আর বলবো না। যেটা বুঝতে পারবি না সেটাই আমি বলবো, আশা করছি সবই বোঝা যাবে, ঠিক আছে। দুটো কনসেপ্ট লাগাবি। এক হচ্ছে পিরিয়ড বরাবর যখন যাবে তখন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তার মানে নিউক্লিয়াসের প্রতি বাইরের অরবিটের আকর্ষণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, তার মানে সাইজটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যত নিচের দিকে আসছি তত আমার একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে। কক্ষপথ বেড়ে যাওয়া মানে নিউক্লিয়াসের প্রতি বাইরের ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, তার ফলে আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে, ব্যাস। এইটুকু কনসেপ্ট দিয়ে তোদেরকে পুরো জিনিসটা ভালো করে পরের দিন আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে। পরের দিন আমি জিজ্ঞাসা করবো, বুঝিয়ে পড়বি, মুখস্থ করবি না, মুখস্থ করবি না। মুখস্থ করলে দৌড়টা ওই পুঁথিগত বই পর্যন্ত থাকবে। আর যদি বুঝে পড়িস তাহলে সেটা নিয়ে অনেক কিছু পরে ভাবতে পারবি, যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যাবে, ঠিক আছে। এই জন্য সবসময় অ্যাভয়েড করবি মুখস্থ করা। এবারে নিতান্তই কিছু জিনিস মুখস্থ না করলেই নয়, সেগুলো করতেই হবে, ঠিক আছে। যতটা চেষ্টা করবি মুখস্থ যেমন না করে বুঝে পড়া যাবে। এবারে বারবার যদি একটা জিনিস করি সেটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। এক চান্সে আমি ঝাড়া ঝাড়া মুখস্থ করে নিলাম, পরের দিন পড়াইতে হবে বলে, সেটা ঠিক নয়, ঠিক আছে। এতটা পর্যন্ত কর, পরের দিন এটা আমি জিজ্ঞাসা করবো, আর একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন পার্ট আছে সেটা করিয়ে পরের দিন পিরিয়ড টেবিল শেষ। আর সবার কাছে এটা বলা যে অ্যাটমিক স্ট্রাকচারের যারা অ্যাডভান্সের অতনু কোশ্চেন গুলো পাঠাসনি কেন আমাকে, কোশ্চেন গুলো পরের দিন পাঠাবি। অ্যাটমিক স্ট্রাকচারে যাদের